দশম শ্রেণীর চ্যাপ্টার 2 সরল সুদ কষা। কোষে দেখি 2। আমরা 1 থেকে 15 পর্যন্ত অঙ্ক করে নিয়েছি। 16 অঙ্কটি পড়ব। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। অর্থাৎ আসলাম চাচা অবসর মানে রিটায়ারমেন্টের সময় উনি 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখলেন। আমরা আগেই বলেছি যে প্রশ্ন পড়তে পড়তে অঙ্কটা প্রায় শেষ করে নেব, তাহলে আমাদের কনফিডেন্স বাড়বে এবং অঙ্কটিও খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো। তাহলে আসলাম চাচা রিটায়ারমেন্টের সময় 1 লক্ষ টাকা পেলেন, ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে রাখলেন, মানে 1 লাখ টাকাটাকে ভাগাভাগি করে ব্যাংক এবং পোস্ট অফিসে রাখলেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। মানে ওই দুটো ব্যাংক আর পোস্ট অফিসের টাকা জুড়ে তিনি সুদ কত পাচ্ছেন বছরে? 5,400 টাকা। এবার ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, যথাক্রমে মানে কি, আগে ব্যাংকের কথা বলা হয়েছে তাই ব্যাংকের 5%, পরে পোস্ট অফিসের কথা বলা হয়েছে তাই পোস্ট অফিস 6%, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। এবার আমরা সমাধানে আসি। সমাধান: ধরি তিনি ব্যাংকে জমা রেখেছিলেন x টাকা। যেহেতু ব্যাংক এবং পোস্ট অফিসে কত রেখেছিলেন, কোথায় কত রেখেছিলেন তা বলে দেয়নি, তাই আমরা ধরে নিচ্ছি যে ব্যাংকে তিনি x টাকা রেখেছেন। তাহলে পোস্ট অফিসে জমা রেখেছিলেন কত না, 1 লাখ টাকা থেকে ব্যাংকে যদি x টাকা রাখে তাহলে 1 লাখ টাকা থেকে ওই ব্যাংকে জমা রেখেছিলেন x টাকা, তা পোস্ট অফিসে কত রেখেছিলেন? 1 লাখ টাকা থেকে ব্যাংকের টাকাটা বাদ দিলেই পোস্ট অফিসের টাকাটা বেরিয়ে যাবে। মানে পোস্ট অফিসে জমা রেখেছিলেন 1 লাখ টাকা মোট, তা থেকে ব্যাংকে জমা রেখেছিলেন x টাকা, বিয়োগ দিলেই পোস্ট অফিসের টাকা বেরিয়ে যাবে, তাই এরকমভাবে লেখা হয়েছে। নেক্সট, তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল হচ্ছে P1 x টাকা, মানে আসল ব্যাংকের ক্ষেত্রে আসল কত? x টাকা। আর পোস্ট অফিসের ক্ষেত্রে 1 লাখ বিয়োগ x টাকা। তাহলে আমি প্রথমে ব্যাংকেরটা বের করব, তাই ব্যাংকের ক্ষেত্রে আসল হচ্ছে x টাকা। আর সময় কত না 1 বছর, প্রতি বছর এইটা পান, তাই আমরা সময়টা 1 বছর ধরেই করি। সরল সুদের হার আমরা ব্যাংকেরটা বের করছি তাই 5%। এবার সুদ ফর্মুলা PTR/100, P1 ইন্টু টি ইন্টু R1, মানে টাইমটা দুটোর ক্ষেত্রেই 1 বছর তাই T1 দেওয়া হয়নি, T1 T2ও করতে পারো। হ্যাঁ, তো PTR/100। এবার প্রিন্সিপাল মানে আসল টাকাটা কত, ব্যাংকের ক্ষেত্রে x ধরেছি, সময় 1 বছর, আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 5। তাই আমরা কি করব, এটা 5 একে 5, 5 কুড়ি 100, তাহলে পড়ে থাকছে x/20, এটা হচ্ছে সুদ বেরোলো। তাহলে ব্যাংকের সুদ কত পান? x/20। এবার বের করব পোস্ট অফিসে তিনি কত সুদ পান। পোস্ট অফিসের ক্ষেত্রে আসল হচ্ছে P2, আমরা আগেই বলেছি মোট যদি 1 লাখ টাকা থাকে তাহলে ব্যাংকের টাকাটাকে যদি x ধরি সেটা বাদ দিলে পড়ে থাকে পোস্ট অফিসের টাকা, তাহলে 1 লাখ বিয়োগ x। তাহলে পোস্ট অফিসের আসল কত না 1 লাখ বিয়োগ x, আর সময় একই 1 বছর। সুদের হার কত না 8-6%, পোস্ট অফিসের বলেছে 6%, তাই 6%। এবার কি সুদ বের করতে গেলে কি করতে হবে? PTR/100, P2 ইন্টু টি ইন্টু R2/100। এবার আমরা প্রথমে হচ্ছে পোস্ট অফিসের P2র মানটা বসিয়ে নিই, কত? 1 লাখ বিয়োগ x ইন্টু টাইম 1 ইয়ার
ইন্টু 6 ডিভাইডেড বাই 100। এবার কি করে নেবো আমরা, 6 6, আর এটা যা ছিল তাই বসিয়ে দেবো, 100 দিয়ে ডিভাইড। তাহলে কি হলো, এই আরেকটা সুদ বেরোলো। মানে প্রথম সুদটা বেরিয়েছিল ব্যাংকের, দ্বিতীয় সুদটা বেরিয়েছে পোস্ট অফিসের। এবার আমরা এই দুটো এই যে ব্যাংকের এই দিকে দেখো, এই যে ব্যাংকের x/20 এটাও তো একটা সুদ, পোস্ট অফিসের এই যে এটাও একটা সুদ। এই দুটো সুদ যোগ করলে সমান সমান কত টাকা হবে না, এই যে প্রশ্নে বলে দিয়েছে 5,400 টাকা। কারণ তিনি বছরের শেষে তো এই সুদটা পেতেনি। অর্থাৎ আমরা এই সমীকরণটা এরকমভাবেই তৈরি করব যে দুটো সুদ যোগ করলে 5,400 পাওয়া যাচ্ছে। তাহলে এইভাবে আমরা এক্সের মানটা বের করব। এটা খুবই সহজ, এই দুটো লসাগু করে নিলাম 100। তাহলে 5 × 100, তাহলে 5 দিয়ে এক্সকে গুণ করতে হবে, হয়ে গেল। যোগ এখানে যা আছে তাই বসবে, এখানে হচ্ছে 6 বসলো, যা আছে তাই বসিয়ে দেবো আমরা। তবে এদিকে 5,400। পরের স্টেপে কি করেছি না, 5x প্লাস 6 দিয়ে এটাকে গুণ করব, 6 × 1 লাখ 6 লাখ, আবার 6 দিয়ে এটাকে গুণ করব -6x, হয়ে গেল। এইবার কি করব না, এইবার হচ্ছে আমরা এই যে 6টা x আর 5টা x এই দুটো নিয়ে কাজ করব। তাহলে -x হয়ে গেল, 5টা x দিয়ে 6টা x চলে গেল, তার -x, আর যা আছে বসিয়ে দেবো। এরপরে কি করব না, 6 লাখ বিয়োগ x, এবার এইটা ক্রসে মাল্টিপ্লাই হয়ে গেল 5,400-র সাথে। তাহলে এই দুটো শূন্য এখানে বসিয়ে দেবো এক্সট্রা, এখানে দুটো শূন্য আছে, আরও দুটো শূন্য বসে গেল, 5,40,000। 6 লাখ আছে, 5,40,000 টাকা এদিকে নিয়ে চলে আসবো, যোগ আছে ইজগাল টু এদিকে এলে বিয়োগ হবে, আর -x আছে ওইদিকে চলে গেলে +x হয়ে গেল। তাহলে কি বেরোলো না, 6 লাখ থেকে 5,40,000 বাদ দিলে 60,000 পড়ে থাকে, সমান সমান x। তাহলে তার মানে কি দাঁড়ালো, x সমান সমান 60,000। এবার দেখো পুরো অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তিনি ব্যাংকে 60,000 টাকা জমা রেখেছিলেন, ব্যাংক এক্সের মান মানেই তো ব্যাংকের, তিনি ব্যাংকে 60,000 টাকা জমা রেখেছিলেন, এবং পোস্ট অফিসে 1 লক্ষ টাকা মোট ছিল, তার মধ্যে দিয়ে 60,000 টাকা যদি ব্যাংকে রাখে তাহলে 40,000 টাকা তিনি পোস্ট অফিসে রেখেছেন। তাহলে আমাদের 16 অঙ্কটি হয়ে গেল। এবার আমরা 17 অঙ্ক পড়ব। 17 অঙ্কতে বলেছে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। মানে রেখা দিদি কি করলেন, তার অর্থের মানে 10,000 টাকা সঞ্চিত অর্থের দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন, এবং একটি ব্যাংকের সরল সুদের হার হচ্ছে 6%, অন্য ব্যাংকের সরল সুদের হার 7%। বলছে 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। তাহলে কি দেখছি না, 10,000 টাকা তিনি দুটো ব্যাংকে আলাদা আলাদা ব্যাংকে ভাগ করে রেখেছিলেন। প্রথম ব্যাংকটি 6% সুদ দেয়, দ্বিতীয় ব্যাংকটি 7%, এবং 2 বছর পরে তিনি মোট সুদ কত পাচ্ছেন না 1,280। তাহলে আমরা কি করব না, প্রথমেই আমরা ধরি তিনি একটি ব্যাংকে x টাকা জমা রেখেছিলেন, এবং অপর ব্যাংকে মানে প্রথম ব্যাংকটিতে উনি x টাকা রেখেছিলেন, অপর ব্যাংকে তাহলে কত রাখবে, 10,000 থেকে x বাদ যাবে। তারপরে একটি ব্যাংকের ক্ষেত্রে আসল P1, তা প্রথম ব্যাংকটা হচ্ছে P1, x ধরলাম, হ্যাঁ P1টাকে x ধরলাম, আর সময় হচ্ছে T1 হচ্ছে 2 বছর, সুদের হার 6%। এবার সুদ কি PTR/100। এগুলো যেহেতু আমরা আবার দ্বিতীয় ব্যাংকের বের করব, তাই এগুলো P1 T1 R1 করলাম, হ্যাঁ করে। তাহলে P এর মান কত, x, কারণ আসলটাকে আমরা x ধরেছিলাম প্রথম ব্যাংকের ক্ষেত্রে, আর 2 বছর 6%/100, তাহলে কি দাঁড়ালো 6 × 2 = 12x
বাই 100। তাহলে এটা একটা সুদ পেলাম প্রথম ব্যাংকের, এবং অপর ব্যাংকের ক্ষেত্রেও সুদ P2। এবার অপর ব্যাংকের ক্ষেত্রে আসল কত হবে, 10,000 থেকে আগের অঙ্কের মতোই সেম, দেখো 10,000 থেকে বাদ চলে যাবে এক্সট্রা। এক্স যদি এর ক্যাপিটাল হয় প্রথম ব্যাংকে, তাহলে প্রথম জনের টাকাটা বাদ চলে যাবে, দ্বিতীয় ব্যাংকে বাকি টাকাটা রাখবে। তা ব্যালেন্স 10,000 মাইনাস এক্স মানে কি, ব্যালেন্স টাকাটা। তাহলে সময় কত, T2 2 বছর। একই সময়, একই সময় থাকলে এই টাইমটা শুধু টি বসিয়ে দিলেই হয়, তা কোনো অসুবিধা নেই। সরল সুদের হার হচ্ছে R2 = 7%। এইবার সুদ বের করব আমরা অপর ব্যাংকের ক্ষেত্রে, P2 ইন্টু T2 বা ইন্টু R2/100। এবার ওই ফর্মুলাটা যা পেয়েছি আসলের মান বসিয়ে দেবো, তারপরে 2 বছর 7%, এই হলো 7 × 14, একই একদম সেম আগের অঙ্কর মতো, এত টাকা হলো। এবার কি করব না, ভালো করে দেখো, সেই আগের মতো, মানে এই একটা সুদ আর এই একটা সুদ, দুটো যোগ করলে হবে কত না, প্রশ্নে বলে দিয়েছে 1,280 টাকা হবে। দুটো যোগ করলে 1,280 টাকা হবে। তাহলে এটা প্লাস এটা = 1,280। এবার আমরা এক্সের মান বের করে নেব। তাহলে কি করতে হবে না, এখানে একটু আমার কাটাকুটি হয়ে গেছে, এটাকে ইগনোর করে যাও, শুধু এখানে দেখো 12x প্লাস, আচ্ছা এটা বলে দিই, দুটো লসাগু 100, 100কে 100, তাহলে এখানে 1 দিয়ে গুণ করলে 12xই থেকে যাচ্ছে। আর এর ক্ষেত্রেও সেই একই থেকে যাচ্ছে, কিন্তু কি আমি ডাইরেক্ট একটা শর্টকাট করে নিলাম, এটা উপরে একই বসিয়ে দিলেও হতো, কিন্তু একটা স্টেপ জাম্প করে দিলাম, এটার সাথে এটা গুণ করলাম, আবার এটার সাথে এটা গুণ করলাম, মানে 14 × 10,000, তাহলে 1,40,000 হলো। আর 14 × x, তাহলে -14x হয়ে গেল, এখানে মাইনাস সাইন আছে তাই -14x হয়ে গেল, আর এদিকে এটা চলে গেল 100 নিচে নামলো। এইবার আমি এই জায়গা দিয়ে দেখি, ঠিক দেখা যাচ্ছে তো, হ্যাঁ। এখানে কি হয়েছে, এখানে এই সেম 1,40,000 মাইনাস 2x, কেন, এই দুটো যোগ বিয়োগ হয়েছে তাই এখানে 2x বসলো। আর এখানে ক্রস মাল্টিপ্লাই করলাম, 1,280 সাথে 100 গুণ করলে হচ্ছে 1,28,000। এবার এই যে 1,40,000, এবার এটা = এই দিকে নিয়ে এলাম, মাইনাস 1,28,000 হলো, আর এটা মাইনাসে আছে, ওইদিকে চলে গেলে প্লাস 2x, অর্থাৎ শুধু 2x বসালেই হবে, প্লাস বসানোর দরকার নেই। 1,40,000 থেকে 1,28,000 বিয়োগ করলে হয় 12,000, 2x। আমরা x = 12,000 বিয়োগ ভাগ 2 করে নিলাম, এটা কাটাকুটি করে নিলাম, 6 × 2 = 12, আর 3টে 0, 6,000 টাকা হয়ে গেল। তিনি একটি ব্যাংকে তাহলে 6,000 টাকা, এবং অপর ব্যাংকে 10,000 মাইনাস 6,000, ব্যালেন্সটা 4,000 টাকা জমা দিয়েছেন। তাহলে 16, 17 হয়ে গেল। এবার 18 নম্বর অঙ্কটি, 18 নম্বর অঙ্কতে প্রশ্নটা কি বলেছে, যে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, অর্থাৎ কোনো একটা ব্যাংক যে কিনা বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন। ভালো করে বুঝতে হবে, একটা ব্যাংক আছে যার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত না 5%, বার্ষিক সরল সুদের হার হচ্ছে 5%। এবার সেই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে, খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু, বছরের প্রথমে তিনি 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার আবার 3 মাস পরে তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে একটা জিনিস আমাকে এখান থেকে বুঝে নিতে হবে, যে এই 15,000 টাকাটা বছরের শুরুতে রেখেছিল,
এবার ঠিক জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, মানে 15,000 টাকা কিন্তু ব্যাংকে ওনার মাত্র 3 মাস ছিল, তারপরে তো আবার কমে গেল। তাহলে 15,000 টাকা ছিল 3 মাস। এইবার যেই 3,000 টাকা কমে গেল, তাহলে আবার কি বলছে, আবার 3 মাস বাদে 8,000 টাকা রেখেছে। মানে এই যে 3,000 টাকা কমে গিয়ে 15,000 থেকে 3,000 কমে গিয়ে 12,000 রইল, সেই 12,000 টাকা কিন্তু পরবর্তী 3 মাস রইল। অর্থাৎ প্রথম 3 মাস 15,000 টাকা রইল, তারপরের 3 মাস 12,000 রইল, আবার ঠিক তারপরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তাই 6 মাস, প্রথম 3 মাস 15,000 টাকা, তারপরের 3 মাস 12,000 টাকা, এবং পরবর্তীতে 8,000 টাকা তিনি জমা দিলেন সেই 6 মাসের পরে আর কি। প্রথম 3 মাস, তারপরের 3 মাস, 6 মাস কেটে যাওয়ার পরে তিনি 8,000 টাকা জমা দিলেন। এবার বলছে ওই টাকা বছরের শেষে, দেখো বছরের শুরু দিয়ে শুরু করেছিল, বছরের শেষ, তার মানে 12 মাসই ধরছি। এবার 12 মাস যদি ধরি, প্রথম 3, 3, 6 মাস তো বেরিয়ে গেল, তাহলে বাকি 6 মাস এই 8,000 টাকা এক্সট্রা ছিল, 12-র সাথে 8,000 যোগ করলে 20,000 টাকা, তাহলে শেষ 6 মাস 20,000 টাকা ছিল। এটা প্রশ্ন পড়ে আমরা ব্যাপারটা বুঝে নিলাম, অঙ্ক করতে করতে আরও ক্লিয়ার হয়ে যাবে। সমাধান কি না, বার্ষিক শতকরা সরল সুদের হার 5%, প্রথম ক্ষেত্রে আসল কত 15,000 টাকা, আর সময় 3 মাস। 3 মাস মানে বছরে কনভার্ট করতে গেলে 3/12, আর এটা কাটাকুটি করলে 1/4 বছর পড়ে থাকছে। এইবার প্রথম ক্ষেত্রেই সুদ কত বেরোচ্ছে না, PTR/100 15,000 আসল, আর 1 বছর, এটা বছরে কনভার্ট করেছি 1/4, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 5%। এই দুটো শূন্য দুটো শূন্য কাটলাম, এখানে 150 গুণ 5 750, আর 4 রইল, এই ভাগ করে নিয়েছি, সাইডে ভাগ দেখতে পাচ্ছ, আমি করে রেখেছি রাফ সব, এটা রাফ। তো এটা প্রথম সুদ কত বেরোলো না, 187.50 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে তিনি 15,000 টাকা 3 মাস রেখেছেন, তার সুদ হচ্ছে 187.50 টাকা। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে না, দ্বিতীয় ক্ষেত্রে P2 কত হলো না, 15,000 ছিল, তিনি 3 মাস বাদে 3,000 টাকা তুলে নিলেন, তাহলে 12,000 টাকা রইল। এবার এই 12,000 টাকাও তো তিনি 3 মাসই রেখেছেন, কারণ পরবর্তী 3 মাস বাদে আবার তিনি 8,000 টাকা জমা দিয়েছেন। তাহলে এই 12,000 টাকাও 3 মাস রইল, একেও আমরা বছরে কনভার্ট করলাম, 1/4 বছর হয়ে গেল। এরও সুদ বের করলাম, P2 ইন্টু T2 ইন্টু R ডিভাইডেড বাই 100, এই করে নিলাম 12,000 টাকা, 1, 5, এরা কাটাকুটি করে 150 টাকা বেরোলো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সুদ 150 টাকা বেরোলো। এবং শেষ তৃতীয় ক্ষেত্রে আসল কত বেরোলো না, তৃতীয় ক্ষেত্রে আসল হচ্ছে 12,000 ছিল, 12,000 থাকার পর তিনি আবার 8,000 টাকা রাখলেন, তাহলে হয়ে গেল কত 20,000। এইবার সময়টা কিভাবে বের করব, T3। প্রথমেই তার মোট বছরের শুরুতে কোনো একটা ইনভেস্টমেন্ট করেছিল, আর বছরের শেষে তিনি একটা সুদ পাবেন, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে, বছরের শুরু আর শেষ মানে 1 বছর, অর্থাৎ 12 মাস। আর তার প্রথম 3 মাসে তিনি 3,000 টাকা তুলে নিলেন, পরবর্তী 3 মাস বাদে তিনি আবার 8,000 টাকা বেশি করে দিলেন, তাহলে কি হলো, 3, 3, 6 মাস কেটে গেল, তাহলে 6 মাস বিয়োগ করলাম, বাকি 6 মাস ওনার পুরো 20,000 টাকাটা ছিল ব্যাংকে। তাহলে একেও বছরে কনভার্ট করে নেবো, 6/12, তাহলে কত হলো 1/2, মানে হাফ বছর ওনার ব্যাংকে এই 20,000 টাকাটি ছিল। এবার সুদ বের করব, সুদ P3 ইন্টু T3 বাই আর, আর তো আরই হবে, আর তো রেট অফ ইন্টারেস্ট তো আর চেঞ্জ হচ্ছে না। এবার মানগুলো বসিয়ে দিলাম, 20,000, 1/2, আর 5%, 100, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল, সহজ কাটাকুটি আছে, করে নেবে। যাই হোক, 500 টাকা বেরোলো। তাহলে কি দাঁড়ালো, দীপুবাবু মোট সুদ পাবেন কত না, প্রথম ক্ষেত্রে 187.50 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে 150 টাকা, তৃতীয় ক্ষেত্রে 500 টাকা, অর্থাৎ মোট হচ্ছে
837.50 টাকা উনি সুদ পাবেন, এবং আসল কত ছিল না 20,000 টাকা। তাহলে প্রশ্নে যে বলেছে যে বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন, না ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে মোট 20,000 টাকা, এবং সুদ 20,000 টাকা ওনার আসল টাকা, শেষে এই টাকাই উনি ব্যাংকে রেখেছিলেন, আর তার সাথে সুদ হচ্ছে 837.50 টাকা, অর্থাৎ 20,837.50 টাকা তিনি বছরের শেষে পাবেন। এবং 18 হয়ে গেল। এবার 19 নম্বর অঙ্কে কি বলেছে না, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। বাহ, মানে রহমত চাচা একটা বাড়ি তৈরি করবে, তাই 12% সুদে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছেন। এবার কি বলছেন না, ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। আচ্ছা, 1 বছর পরে, বাড়ি তৈরি করার ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়িটি প্রতি মাসে, যাই হোক, তিনি এই টাকাটাই ধার নেওয়ার 1 বছর বাদে তিনি ভাড়া দেন, 5,200 করে ভাড়া পান। তাহলে ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করি। বাহ, মাছের তেলে মাছ ভাজা। মানে উনি 12% রেট অফ ইন্টারেস্টে 2,40,000 টাকা দিয়ে ধার নিলেন, তা থেকে তিনি একটি বাড়ি তৈরি করলেন, সেই বাড়িটা আবার বাড়ি তৈরি করে সেটা আবার 1 বছর বাদে ভাড়া দিলেন 5,200 টাকা করে। তারপরে মানে জিজ্ঞেস করেছে যে ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করি। মানে ওই টাকা দিয়েই শোধ হয়ে গেল তার, বাড়ি ভাড়ার টাকা দিয়ে। ঠিক আছে, দেখি কত বছরে উনি তাহলে সুদ আসল সব শোধ করে ফেলবেন। তাহলে ব্যাংকের টাকা তিনি সুদসহ টি বছর শোধ করবেন, এটাই ধরে নিতে হবে আমাদের, সময় তো বলে দেয়নি। আচ্ছা, টি বছরের জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকার সুদ কত হবে, না পিটিআর বাই 100, প্রিন্সিপাল কত 2,40,000, টাইম বলে দেয়নি, আর রেট অফ ইন্টারেস্ট 12 ডিভাইডেড বাই 100, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে এখানে কত থাকলো 2,400 গুণ 12, এখানে করে দিয়েছি। তাহলে কি দাঁড়ালো না 28,800 টাকা। এটা কি না সুদ, এটা সুদ বেরোলো শুধু। এবার কি করতে হবে, এবার হচ্ছে তিনি সুদ আসল, তাহলে সুদ আসল মানে কি, আসল কত ছিল 2,40,000 টাকা, আর আমরা এখন সুদ বের করলাম কত 28,800। তাহলে সুদে আসলে মানে এই দুটো যোগ হবে, এটাই টাকা। এবার তিনি বাড়ি ভাড়ার টাকা থেকে T-1 বছর, মানে তিনি ধার নেওয়ার 1 বছর পরে ভাড়া দিয়েছেন, তো তাহলে যে মোট সময় সেখান থেকে 1 বছর আমাদের বিয়োগ দিতে হবে। বাড়ি ভাড়ার টাকাটা ক্যালকুলেশন করতে গেলে উনি তো 1 বছর বাদে বাড়ি ভাড়া দিয়েছেন, তাহলে আমাকে 1 বছরটা বিয়োগ করে নিতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে যে তিনি বাড়ি ভাড়ার টাকা থেকে T-1 বছরে সুদ সহ ব্যাংকের সব টাকা শোধ করবেন, মানে মোট যে বছর বেরোবে সেখান থেকে একটা বছর বাদ যাবে। এবার তিনি মোট ভাড়া তাহলে কত পেলেন, তাহলে টোটাল টাইমটা যদি টি হয় সেখান থেকে 1 বছর বাদ যাবে। ঠিক আছে, এইবার প্রত্যেক বছরে 12 মাস করে হয়, গুণ করতে হবে 12 দিয়ে, তাহলে টোটাল মাসটা বেরিয়ে যাবে, এবং সেই মাসের সাথে প্রতি মাসে 5,200 করে গুণ করতে হবে, তবে মোট ভাড়া বেরিয়ে যাবে। আর আমাদের এই টিটাই জানা নেই,
টিটা বের করলেই সব শেষ হয়ে যাবে। তাহলে কি হবে শর্তানুসারে, তাহলে কি লিখব না এটাই তো তার মোট ভাড়া, আর এই মোট ভাড়াটা যদি এটা হয় তাহলে সমান সমান মোট ভাড়া সমান সমান 2,40,000 প্লাস হচ্ছে সুদ। তাহলে উনি মোট যে ভাড়াটা পাবেন সেটাই তো সম ভ্যালু হবে, যেটা আর কি ওনার শোধ করতে হবে, অর্থাৎ 2,40,000 প্লাস হচ্ছে ওই ইন্টারেস্টের টাকাটা সুদ, তাহলে দুটো সমান হবে। এবার এখানে কি করতে হবে না প্রথমে হচ্ছে এই 5,200 সাথে 12টাকে গুণ করে হলো কত 62,400, এটা বসিয়ে নিলাম, আর t-1টাকে এখানে যা আছে তাই করে দিলাম, এদিকে যা আছে তাই বসিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী লাইনে এই যে 62,400 একে টি দিয়ে গুণ টিকে গুণ করা হয়েছে, আবার -1কেও, তাহলে কি দাঁড়ালো 62,400 টি বিয়োগ 62,400 সমান সমান 2,40,000 প্লাস হচ্ছে 28,800। এবার কি করা হবে না এখানে 62,400 টি আছে, তাহলে ওই দিকে প্লাস টি আছে, প্লাসে দেওয়া আছে 28,800 টি, এটাকে ইজগাল টু এদিকে আনলাম, মাইনাস হয়ে গেল। আর 2,40,000 আছে, এদিকে -62,400 ছিল, ওইদিকে চলে গেলে +62,400 হয়ে গেল। তাহলে এই দুটো টি এর মধ্যে বিয়োগ করে নিয়ে দাঁড়ালো কত 33,600 টি, আর এই দুটোকে যোগ করে দাঁড়ালো 3,02,400। এবার টি এখানে বসালাম, আর এটা গুণ সম্পর্ক আছে, ইজগাল টুর ওদিকে গেলে ভাগে বসে যায়, সুন্দর করে কাটাকুটি করলাম, বছর বেরিয়ে গেল কত না 9 বছর। তাহলে ধার নেওয়ার আচ্ছা তাহলে কি হলো ধার নেওয়ার 9 বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। দেখো প্রথমেই আমরা 1 বিয়োগ দিয়ে দিয়েছি, তাই আর আমাদের নতুন করে আর 1 বিয়োগ দিতে হলো না, যা বেরোলো সেটা হচ্ছে 9 বছরে তার একদম মাছের তেলে মাছ ভাজা হয়ে যাবে। এবার শেষ অঙ্কটি করব আমরা 20 অঙ্কটিতে কি বলেছে না রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে মানে 2 মেয়ে আর কি, প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ঠিক আছে, ভালো কথা। মানে রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা ভাগ করে রাখবেন, আচ্ছা একটা লামসাম অ্যামাউন্ট আছে সেটাকে তিনি এমনভাবে ভাগ করবেন, মানে সেই টাকাটাকে এমনভাবে ভাগ করে রাখবেন যে 2 মেয়ের যখনই 18 বছর হবে, দুজনেরই যখনই 18 বছর হবে তাহলে দুজনেরই কত করে থাকছে না 1,20,000 টাকা করে পাবে। ঠিক আছে, ভালো কথা। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার হচ্ছে 10%, এটা তো ফিক্স থাকবে, এবং মেয়েদের বর্তমান বয়স এটাই খুব ইম্পর্টেন্ট, যথাক্রমে 13 বছর 8 বছর। ঠিক আছে, ভালো কথা। 13 বছর মানে একজনের 5 বছর বাদেই 18 হয়ে যাবে, 8 বছর মানে আর একজনের 10 বছর বাদে হবে। ঠিক আছে, তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। ঠিক আছে, ভালো। এইবার সমাধান, তিনি বড় মেয়ের জন্য X টাকা রেখেছেন, এটা ধরে নেওয়া হলো, ঠিক আছে। তাহলে ছোট মেয়ের জন্য Y টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার কত না 10%। বড় মেয়ের ক্ষেত্রে আসল কত হচ্ছে X টাকা, আর সময় বড় মেয়ের ক্ষেত্রে সময়টা কম, কারণ তার বয়স এখনই হচ্ছে 13 বছর, প্রশ্নে দিয়ে দিয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে না বড় মেয়ের ক্ষেত্রে যে টাকাটা রাখা হয়েছে সেটা 5 বছরের জন্য, তাহলে এর সুদ কি হবে PTR/100। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে আসল হচ্ছে X গুণ 5 বছর
ইন্টু 10%, 100 এই হয়ে গেল। এখানে হচ্ছে পরবর্তী হচ্ছে 2 নম্বর সুদ হচ্ছে, ভালো করে বোঝো, 1,20,000 টাকা হচ্ছে তারা মানে পাচ্ছে। সেখান থেকে সুদটা মানে সেখান থেকে বড় মেয়ের জন্য যে টাকাটা রাখছে সেটা বাদ দিলেই তো সুদটা পাওয়া যাবে। বোঝাতে পারছি আমি? মানে মেন ব্যাপারটা হচ্ছে, ধরে নাও 1,20,000 টাকা তার হবে 18 বছর বা 18 বছর বয়সে। যখন বয়স হবে 18 বছর তখন তার 1,20,000 হবে। এবার যদি বড় মেয়েকে কত টাকা রেখেছে না এক্স টাকা যদি ধরে রাখি বড় মেয়ের জন্য রেখেছে, তাহলে সেই টাকাটা যদি আমি পেয়ে যাই তাহলে কি দাঁড়াচ্ছে যে আমি যে টাকাটা রাখলাম আর যে টাকাটা হলো তার মধ্যে বিয়োগ করলেই তো তাহলে তার সুদটা বেরিয়ে যাচ্ছে। এখানে দেখো দুটো সুদ বের করেছি। কেন? একটা হচ্ছে অঙ্কের ফর্মুলা দিয়ে সুদ বের করেছি, আর একটা হচ্ছে লজিক্যালি ভাবো 1,20,000 টাকা তার হবে 18 বছর বয়সে। এইবার এক্স, তার তো আসল টাকাটা হচ্ছে এক্স, তাহলে মোট টাকা দিয়ে আসল টাকা বাদ দিলে কি পড়ে থাকছে? সুদ। এবার দুটো সুদ না বের করলে তো আমি কম্প্যারিজন করে এক্সের মানটা বের করতে পারবো না, তাই এটা করলাম। এইবার কি দাঁড়াচ্ছে যে আমি একদিকে লিখছি যে 1,20,000 মাইনাস এক্স, মানে আমার এই আসলটা এই 1,20,000 থেকে বাদ দিলে আমার বেরিয়ে যাচ্ছে সুদ। আর একদিকেও এটাও সুদটা ঠিকই আছে, তাই না? তো এই দুটো সুদের কম্প্যারিজন করব, করার পর কি দাঁড়াবে? 1,20,000 মাইনাস এক্স যা আছে তাই। আর এখানে তো দেখতে পাচ্ছ এই শূন্য কাটা গেল, শূন্য কাটা গেল, 5×10 x/2। এবার কি করতে হবে? 1,20,000 এই এক্সটাকে ওইদিকে পাঠিয়ে দিলে প্লাস মাইনাস এক্স আছে প্লাস এক্স হয়ে যাবে। 1,20,000 এক্স প্লাস, আচ্ছা এটা বলে দেই, লসাগু করলাম 2, তাই 2 একে 2, 1 হলো, তাহলে 1 দিয়ে এক্সকে গুণ করলে এক্সই পড়ে থাকবে। আবার এক্ষেত্রে কি হবে না, এখানে কিছু নেই, তাহলে 2 একে 2, 2 হলো, এখানে কিছু নেই মানে 1 আছে নিচে, তাহলে 2 একে 2, তাই 2 দিয়ে এবার এক্সকে মাল্টিপ্লাই করতে হবে, তাই 2x হলো, তাহলে x প্লাস 2x/2। তারপরে কি হবে? 1,20,000 উপরে এই দুটো যোগ করলে 3x/2। এটাকে এদিকে নিয়ে চলে এলাম, ওটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম, সাইন বদলানোর কোনো ঝামেলাই থাকলো না, হলো। এইবার কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন যেরকম হয়, 3x, নিচে তো কিছু নেই বা 1 আছে, তাহলে 3x ইন্টু 3x। এইবার 2 দিয়ে আবার 1,20,000কে গুণ করতে হবে, এই যে এখানে চলে গেল। তারপরে কি হবে না, এক্সটাকে বসিয়ে দিলাম, এখানে মাল্টিপ্লাই এ আছে, ওইদিকে চলে গেল ডিভিশনে চলে গেল, ভাগে চলে গেল, গুণে আছে ভাগে চলে গেল, উপরে 1,20,000 গুণ 2, 3 দিয়ে ভাগ করছি, 3 4 12, 4টে শূন্য বসিয়ে দিলাম, তাহলে 40,000 গুণ 2, তাহলে কত বেরোলো? 80,000। তাহলে কি দাঁড়াচ্ছে না, বড় মেয়ের ক্ষেত্রে তিনি 80,000 টাকা রেখেছিলেন। এবার ছোট মেয়ের ক্ষেত্রে আসল কত না y টাকা, সময় হচ্ছে কত বছর না 18 বছর হতে তার 10 বছর বাকি, তাহলে সুদের হার কত? 10%। আর সুদ কত না PTR/100 y ইন্টু 10 বছর 10%/100। আর সেমভাবে একই কথা আর আমি বলবো না, ওরও তো 1,20,000 টাকা, ওর আসল বাদ দিলে তো সুদই থাকবে, তাই দুটো সুদ একসাথে বের করে নিলাম। এই একটা সুদ বের করেছি আর এই একটা সুদ বের করেছি, এবার দুটোর মধ্যে কম্প্যারিজন হবে, এটাও তো সুদ এটাও সুদ, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, শুধু ওয়াই পড়ে থাকলো এদিকে,
1,20,000 মাইনাস ওয়াই, আর এদিকে ওয়াই 1,20,000, আর এটা মাইনাসে আছে, ওইদিকে গেলে প্লাস হয়ে গেল, তাহলে 2y হলো। এবার দেখো আমার সেই ওয়াই একই ব্যাপার, এই দিকেও ওয়াই থাকলে কোনো অসুবিধা হতো না, আমি তাও চেঞ্জ করে নিলাম, এক্সচেঞ্জ করে দিলাম সাইড। 2y এদিকে চলে এলো, 1,20,000 এদিকে চলে গেল, ওয়াই নিচে বসিয়ে দিলাম, এই ওয়াই থেকে গেল 2 গুণে আছে, ওইদিকে গিয়ে ভাগ হয়ে গেল, 60,000 বেরিয়ে গেল। এইটাই কি হতো, এইদিকে 60,000 বেরোতো, এইদিকে ওয়াই হতো, একই তো ব্যাপার। এটা নিয়ে একদম কনফিউজ হওয়ার দরকার নেই যে এটা কি হলো ওটা কি হলো। হুম যারা খুব ভালো এমনি তারা তো বোঝেই, আমি সবার জন্যই এটা করছি, তাই মানে কারোর মনে যেন কোনো কোয়েশ্চেন না থাকে, ওর জন্য এত ডিটেলসে বলি আমি। হ্যাঁ, তাও অনেক প্রশ্ন থেকে যাওয়াটাই স্বাভাবিক, সবাই তো সব কিছু আর কমপ্লিটভাবে কাউকে বুঝিয়ে দিতে পারে না, তাও অনলাইনে তো সম্ভবই নয়, অফলাইনে মুখ দেখলেই বোঝা যায় কে বুঝলো বুঝলো না। ঠিক আছে, 60,000 বেরিয়ে গেল এটা। হ্যাঁ, তাহলে তিনি ব্যাংকে বড় মেয়ের জন্য 80,000 টাকা এবং ছোট মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছিলেন। তাহলে বড় মেয়ের জন্য 80,000 টাকা জমা রেখেছেন, 5 বছর বাদে তার 1,20,000 হয়ে গেল। সেই যেই 5 বছর বাদে ওর 18 বছর হলো, 1,20,000 হয়ে গেল। ছোট মেয়ের জন্য উনি 60,000 টাকা রেখেছিলেন, এবার তার ক্ষেত্রে 10 বছর সময় ছিল। হ্যাঁ, তো 10 বছর বাদে তার এই 60,000 টাকাটা হয়ে গেল কত, ডবল, 1,20,000, আর 10 বছর বাদে সে 18 বছর হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার এই চ্যাপ্টার 2 এর যত বড় কোয়েশ্চেন আছে 1 থেকে 20 সব কমপ্লিট হয়ে গেল। এবার কিছু এমসিকিউ আছে, শর্ট কোয়েশ্চেন আছে, পরবর্তী ভিডিওতে সেটা আমি করে দিলে চ্যাপ্টার 2টা আমার কমপ্লিট হয়ে যাবে।